হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমাকে একটু বলো তো, আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা? আমাকে একটু বলো, আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো তোমরা? এখনো কি প্রিপারেশন নিচ্ছ তো ঠিক মতনে? আমাকে বলো তো, অনেক লম্বা একটা অ্যাডমিশন জার্নি তোমরা পার করতেছো, কিন্তু হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা একটা অ্যাডমিশন জার্নি পার করতেছো, আর কিছুদিন আছে। এই কিছুদিন ধৈর্য ধরো, প্রিপারেশনটা চালায় যাও। ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ করবে না, বুঝছো? আর কিছুদিন আছে, অনেক লম্বা একটা কলেজ লাইফ পার করছো, অ্যাডমিশন ফেস যাচ্ছে। আমি জানি এই টাইমটা সবার জন্যই ডিফিকাল্ট, স্বাভাবিক। তোমার বন্ধু বান্ধবরা অনেকেই ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করে দিছে, তাই না? ওদের দেখে হতাশ হয়ে তো লাভ নাই, তাই না? মোটিভেটেড হইতে পারো। ওরা হয়তো অনেক এফোর্ট দিছে আগে থেকে, এই জন্য সেই এফোর্টের রেজাল্টটা ওরা পাইছে, তাড়াতাড়ি পেয়ে গেছে। তুমি হয়তো এফোর্টটা দাও নাই, বা তোমার ভাগ্যে ছিল না, ওই এফোর্টটা আর কয়েকটা দিন দাও, ঠিক আছে? তুমিও সফলতার মুখটা দেখতে পারবা। জিএসটিতে কিন্তু অনেকগুলা সিট, তাই না? তোমাদের মনে হইতে পারে তোমরা অনেক, এত এত মানুষ সবাই ব্যর্থ, ব্যাপারটা কিন্তু না। ধরো জিএসটিতে যে কয়টা সিট আছে, অনেকে খুব ভালো ভালো পজিশনেও চান্স পাবা, এরপরেও কি তোমরা সফল হয়ে গেলা না? ভর্তি পরীক্ষায় সফল হলা, অন্য কোথাও কিন্তু না, বুঝছো? এরপরে আলটিমেটলি যারা কোথাও চান্স পাবে না, ওরা হয়তো এই একটা জিনিসই, জীবনের একটা জিনিস, ভর্তি পরীক্ষা, এইখানে ব্যর্থ, বুঝছো? এইখানে ব্যর্থ। বাকি সব জায়গায় কিন্তু সফলতা থাকতেও পারে, এটা তো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, তাই না? তো হতাশ হওয়া যাবে না, যাই হোক হতাশ হওয়া যাবে না। ক্লিয়ার? বুঝছো? যাই হোক হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা জিএসটি রিভিউ ক্লাস করব। রিভিউ ক্লাস, জিএসটি রিভিউ ক্লাস মানে কি? জিএসটির জন্য আমাদের যে লাইভ ক্লাসগুলা, সেগুলার শুধু এমসিকিউ পোর্শনটা দেখলেই হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এমসিকিউ পোর্শনটা দেখলেই হবে, তারপর তোমার প্র্যাকটিস। আমি জানি অলরেডি তোমার ক্লাসগুলো করার শেষ হয়ে গেছে, তাই না? তো আমরা এখন জাস্ট একটু গো থ্রু করবো যে আমরা আসলে লাইভ ক্লাসগুলো কী কী পড়াইছিলাম, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, নতুন কিচ্ছু পড়াবো না, অলরেডি সব পড়ানো হয়ে গেছে। ক্লাসগুলোর ডিউরেশনও কিন্তু বেশি না। বহুপদী চ্যাপ্টারে আমাদের কি টোটাল সব মিলাই 4 ঘন্টা বা 3.5 ঘন্টার ক্লাস হয়েছে, তাই না? করে ফেলছো তো সবাই। আবার রিভিশন করতে থাকতে হবে, রিভিশন করতে থাকতে হবে অ্যাডমিশন টাইমে, আর প্র্যাকটিস করে থাকতে হবে। সো বহুপদী, প্রথমত একটা রাশি দেখে চেনার উপায় কি? বহুপদী দুইটা শর্ত মানতে হবে, প্রতিটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, পদ সংখ্যা সসীম। আমরা দেখছি না, অনেকগুলো এক্সাম্পল দেখছিলাম। একটা রাশি দিয়ে তোমাকে যদি বলে কোনটা বহুপদী কোনটা বহুপদী না, তুমি পারবা? পারবা না? আমাকে বলো, তুমি অবশ্যই পারবা। তারপর আমরা যেটা দেখছিলাম, বহুপদী রাশির মাত্রা, মুখ্যপদ, ধ্রুবপদ, এগুলো থেকে এমসিকিউ দিতে পারে, ঠিক আছে? এগুলো থেকে এমসিকিউ দিতে পারে, এগুলো ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো। তারপর এন ঘাত বিশিষ্ট বহুপদীর মূল কয়টা? এনটা, তাই না? এনটা, তাই তো? তারপর দ্বিঘাত সমীকরণের সমাধান, ক্লাস 9-এর ফর্মুলা একটু দেখে নিতে হবে। দ্বিঘাত সমীকরণের সমাধান খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, এখান থেকে প্রশ্ন আসবে শিওর থাকো। 1 নাম্বার পেয়ে গেছো। মূলদ্বয় বাস্তব ও অসমান যদি নিশ্চয়ক গ্রেটার দেন 0 হয়। শূন্য হলে নিশ্চয়ক কি? মূলদ্বয় বাস্তব ও সমান বা রাশিটা পূর্ণবর্গ। লেস দেন 0 হলে কি? অবাস্তব ও অনুবন্ধী জটিল সংখ্যা। অবাস্তব ও অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে? এর একটা মূল শূন্য, একটা মূল শূন্য মানে কি? শূন্য মূলটা বসা, সি এর ভ্যালু শূন্য হয়ে যাবে, তাই না? তাই তো? তারপর মূলদ্বয় শূন্য হওয়ার শর্ত, দুইটা মূলই শূন্য হওয়ার শর্ত, বি সি 0, তাই তো? নিশ্চয়কের মান ঋণাত্মক হলে নিশ্চয়ক সংক্রান্ত অঙ্ক দেখে নিতে হবে।
মূলদ্বয় সমান বা রাশিটা পূর্ণবর্গ খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই ইম্পর্টেন্ট টাইপ, নিশ্চয়কের মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। মূলদ্বয় শূন্য বা রাশিটা পূর্ণবর্গ মানে কি নিশ্চয়ক শূন্য। হ্যাঁ, মূলদ্বয় সমান বা রাশিটা পূর্ণবর্গ মানে নিশ্চয়ক শূন্য, নিশ্চয়ক শূন্য ধরে অঙ্কগুলা করতে হবে। ঠিক আছে, একই কথা, মূলদ্বয় সমান হওয়ার শর্ত। তারপর অসমতা সমাধান দেখছিলাম আমরা, তাই না? সংখ্যা রেখার মাধ্যমে আমরা অসমতা সমাধান করতে পারি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, সমীকরণে কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে? মূলদ্বয় জটিল মানে কি নিশ্চয়ক লেস দেন জিরো, নিশ্চয়ক লেস দেন জিরো। একটা অসমতা সমাধান করতে হয় না? অসমতা সমাধান করে অ্যান্সারটা নিয়ে আসবা, অসমতা সমাধান করে অ্যান্সারটা নিয়ে আসবা। একই কথা, মূলদ্বয় কাল্পনিক, এখান থেকে কিন্তু জিএসটিতে কোয়েশ্চেন আসছে, সো ইম্পর্টেন্ট। মূলদ্বয় কাল্পনিক মানে কি নিশ্চয়ক লেস দেন জিরো, নিশ্চয়ক লেস দেন জিরো হলে এই অসমতাটা সমাধান করা লাগে। অসমতা কেমনে সমাধান করতে হয় আমরা দেখছি, সো এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর মূল দেওয়া থাকলে সমীকরণ কেমনে গঠন করে আমরা দেখছি না, বলো তো? দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণ কি এটা, তিনটা মূল থাকলে এটা, চারটা মূল থাকলে এটা। তো যত বেশি মূল থাকুক অসুবিধা নেই, আমি কি সমীকরণ গঠন করতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, দেখো মূল থেকে সমীকরণ গঠন আমরা জানি, এটাও কি আমরা জানি, জাস্ট তাকাও আর দেখো তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, এটা খুবই মজার একটা জিনিস। তিনটা মূল হচ্ছে 1 -1 2, তাহলে f of 2x এর মূল কি হবে? আমরা দেখছি না, একটা সমীকরণ যদি f of x হয় তাহলে f of nx এর মূল কি n দিয়ে ভাগ হয়ে যায়, তাই না? আমরা কিন্তু এখানে দেখছিলাম, তাই তো, তাই না? g of x = 0 হলে এই সমীকরণের মূল যদি a আর b হয় তাহলে g of nx এটার মূল হয়ে যাবে a/n b/n। সবাই ক্লিয়ার তো? ঠিক আছে, তো একই কাহিনী এখানে 3x না, তাহলে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, বুঝতে পারলাম? আর যদি স্কোয়ার থাকে x এর জায়গায় x স্কোয়ার, তাহলে রুট হবে, প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তাই না? এই ত্রিঘাত সমীকরণের মূল 1 3 4 হলে তুমি x এর জায়গায় x স্কোয়ার বসাইছো, কি হয়ে যাবে? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস রুট করতে হবে, প্লাস মাইনাস রুট করতে হবে। সবাই কি ক্লিয়ার? তারপর এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা দেখছিলাম। এই সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা হলে মূলদ্বয়ের যোগফল আর গুণফল, তাই না? -b/a গুণফল হচ্ছে এটা। আর দ্বিঘাত সমীকরণের মূল দুইটা দেওয়া থাকলে সেখান থেকে সমীকরণ গঠন করার ফর্মুলা হচ্ছে এটা, x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল, x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। খুবই ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এই দুইটা। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, মোটামুটি শিওর থাকতে পারো। এই সমীকরণের একটা মূল 4, অপর মূল বের করতে বলছে, তো মূলদ্বয়ের যোগফল বের করো। মূলদ্বয়ের যোগফল কত? 5, তাহলে আরেকটা মূল কত? অবশ্যই 1। খুবই সহজ একটা কোয়েশ্চেন, কিন্তু অনেকবার আসছে, অনেকবার আসছে। তারপরটা খেয়াল করো, এই যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক সংক্রান্ত আমাদের অঙ্ক, মূলদ্বয়ের যোগফল আর গুণফল দিয়ে আমরা এই অঙ্কগুলো করব। দেখো, এই সমীকরণের একটা মূল আলফা, অপর মূল কত? মূলদ্বয়ের যোগফল বা গুণফল যে কোনো একটা দিয়ে করলেই হবে, কারণ এখানে সব কিছু আছে, বুঝছো? আচ্ছা, তারপর আমরা এখানে দুইটা কনসেপ্ট দেখছিলাম। মূলদ্বয় যদি যোগাত্মক বিপরীত হয় তাহলে একটা আলফা আর একটা মাইনাস আলফা, মূলদ্বয় যদি একটা আরেকটার উল্টা হয় গুণাত্মক বিপরীত, তাহলে আলফা একটা 1/α, তাই না? এক্ষেত্রে মূলদ্বয়ের গুণফল 1, তার মানে কি c/a এর 1, c আর a সমান। আর এক্ষেত্রে কি মূলদ্বয়ের যোগফল 0, মানে কি -b/a 0, b এর ভ্যালু 0। এগুলো মুখস্থ রাখার কিছু নাই, কনসেপ্ট থেকেই আসছে। কি বলছে? কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলা পরস্পরের উল্টা, মানে একটা আলফা হলো একটা আরেকটা কি 1/α, তাহলে মূলদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু আলফা ইকুয়ালস টু c/a। সেখান থেকে তুমি কে এর ভ্যালু বের করে ফেলতে পারো, সেখান থেকে তুমি কে এর ভ্যালু বের করে ফেলতে পারো। তারপর কি? মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন, তাহলে একটা আলফা আর একটা মাইনাস আলফা হলে কেমনে করব? ক্লিয়ার? এরপরটা খেয়াল করো, এর মূলদ্বয় একটা আরেকটার উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে একটা আলফা হলে আরেকটা -1/α, একটা আলফা হলে আরেকটা কি -1/α, সেখান থেকে তুমি এটা বের করে ফেলতে পারো। ক্লিয়ার? তারপর বলছে এই সমীকরণে a আর c সমান হলে নিচের কোনটা সত্য, তাই না? তারপর এই সমীকরণের মূলদ্বয় একটা আরেকটা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আলফা আর মাইনাস আলফা মূলদ্বয়ের যোগফল 0, মূলদ্বয়ের যোগফল 0, সেখান থেকে কে এর মান বের করে ফেললাম।
তাই তো, একটা আরেকটা 3 গুণ, তাহলে আলফা 3 আলফা, সেখান থেকে তুমি কে এর মান বের করে ফেললা। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝছো? এটাতে স্টার্ট দিতে পারো, ঠিক আছে। তারপর মূলদ্বয়ের অন্তর দেওয়া থাকলে, এগুলো আমরা দেখছি, তাই না? এই দুইটা সমীকরণের মূলদ্বয় সমান না, এই সমীকরণের একটা মূল 4 আর এটার মূলদ্বয় সমান, তো এই যে মূলদ্বয়ের যোগফল আর গুণফল দিয়েই কি আমরা করতাম। তো মূলদ্বয়ের যোগফল আর গুণফল এই টাইপটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। এখানেও খুব মজার একটা অঙ্ক আছে, এটাও দেখে নিতে হবে, বুঝছো? স্লাইডের বাইরে জাস্ট প্র্যাকটিস, স্লাইড থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর প্র্যাকটিস করতে হবে। এটা রিটেনের অঙ্ক, কিন্তু এমসিকিউতে চলে আসে, এটা অলমোস্ট করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা তোমরা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। সো কিছু অঙ্ক আছে যেগুলা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এবং দেখবা অনেকগুলা ইউনিভার্সিটিতেও রিপিট হয়ে গেছে, বুঝছো? এগুলো অ্যান্সার মুখস্থই করে ফেলবা। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, অনেকগুলা ইউনিভার্সিটিতে রিপিটও করছে, যেমন এইটা। ওগুলো অ্যান্সার যাতে করতে করতে মুখস্থ হয়ে যায়, বুঝছো? সিমিলার মূলদ্বয়ের সম্পর্ক সংক্রান্ত, মূলদ্বয়ের সম্পর্ক সংক্রান্ত, তো এই টাইপটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দুইটা ইম্পর্টেন্ট টাইপগুলো, একটা হচ্ছে নিশ্চয়ক সংক্রান্ত, নিশ্চয়কের ব্যবহার, আর একটা হচ্ছে মূলদ্বয়ের সম্পর্ক সংক্রান্ত। আমরা আমাদের পরের টাইপে যাব। আমাদের পরের টাইপ হচ্ছে আলফা আর বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়। মনে আছে এটার ছোট্টবেলার ফর্মুলা দিয়ে আমরা করতাম। আমরা আলফা আর বিটা সংক্রান্ত দুইটা রাশি জানি, আলফা প্লাস বিটা আর আলফা বিটা। আমরা আলফা আর বিটা সংক্রান্ত দুইটা রাশি জানি, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা বিটা। তো আলফা বিটা সংক্রান্ত অন্য রাশির মান নির্ণয় করতে হলে কি করতে হবে? এই দুটা তুমি জানো, এই অজানা রাশিগুলোকে এই দুটা দিয়ে প্রকাশ করতে হবে। এই দুইটা দিয়ে দেখো, আলফা বিটা সংক্রান্ত এই রাশিগুলোর মান তোমাকে চাইতে পারে, এগুলোর মান তুমি জানো না, তুমি জানো কার মান? এই দুইটার মান। সো এগুলোর মান বের করতে হলে অবশ্যই এই দুইটার মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? এই দুইটার মাধ্যমে প্রকাশ করতে পারি কি? আমাদের পিচ্চি ক্লাসের অনেকগুলো ফর্মুলা ছিল এগুলোর মাধ্যমে, বুঝছো? সো এই ফর্মুলাগুলোর মাধ্যমে এটা করে ফেলবা। দেখো খুবই ইম্পর্টেন্ট, কতবার আসছে দেখছো? এই সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, খুব ইজিলি আলফা প্লাস বিটা, খুব ইজিলি আলফা প্লাস বিটা আর আলফা বিটার মাধ্যমে তুমি কি প্রকাশ করে ফেলছো, সিমিলার কাহিনী এখানে, তো এই টাইপটা আশা করি সবাই বুঝছো। এখন হচ্ছে সমীকরণ গঠন। দ্বিঘাত সমীকরণ গঠনের উপায় কি? তোমার কাছে যদি দুইটা মূল থাকে আলফা আর বিটা, তুমি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করে ফেলতে পারলেই হয়। একটা দ্বিঘাত সমীকরণ গঠন করা খুব সহজ। এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0, এটা লিখলেই কি দ্বিঘাত সমীকরণটা গঠিত হয়ে যায়। তো তোমার টার্গেট মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করা, আর কিচ্ছু না, ঠিক আছে? দেখো এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ পারবা, এই দুইটার যোগফল আর গুণফল বের করা লাগবে, বা এই দুইটার মান যদি জানো তাহলে যোগফল গুণফল বের করে তো কোনো ব্যাপারই না, বুঝলাম? ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা একটা শর্টকাট দেখছিলাম, সেটা হচ্ছে প্রতিসমমূল, অর্থাৎ নতুন সমীকরণের মূলগুলো যদি প্রতিসম হয় সেগুলা কিভাবে গঠন করা যায়। এই শর্টকাটটাও খুবই ইম্পর্টেন্ট। তুমি এটা নর্মাল উপায়ে করতে গেলে অনেক বড় হবে, কিন্তু শর্টকাটে করলে কি জাস্ট 2 লাইনে হয়ে যাবে। তো এই শর্টকাটটা দেখতে হবে। মনে আছে শর্টকাটটা কি ছিল? মনে আছে? আমাদের শর্টকাটটা খুবই সহজ ছিল। আমরা এরকম করতাম, x ইকুয়ালস টু নতুন সমীকরণের একটা মূল, তারপর আলফার ভ্যালু x এর মাধ্যমে প্রকাশ করতাম, এই আলফার ভ্যালুটা সমীকরণের x এ বসায় দিতাম, তাহলে যেই সমীকরণটা আসতো সেটাই কি নতুন সমীকরণ। মনে পড়ে? একটু মনে করে দেখো, তাই না? আর এটার মধ্যেও এই যে দেখো, x ইকুয়ালস টু 3 আলফা, আলফার ভ্যালু x/3, আলফার ভ্যালুটা পুরান সমীকরণে বসায় দিতাম, তাহলেই নতুন সমীকরণটা চলে আসতো, ঠিক আছে? আবার এইটারও শর্টকাট ছিল, এইটারও স্পেশাল কিছু শর্টকাট ছিল, সেগুলো এখানে দেওয়া আছে। 1/আলফা 1/বিটা মূল বিশিষ্ট, এটা সবচেয়ে বেশি আসে। এটা করলে কি করতে হয়? এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ এই দুইটা ইন্টারচেঞ্জ করে দিতে হয়। যদি মাইনাস আলফা মাইনাস বিটা বলে, তাহলে এক্স এর সহগটাই কি জাস্ট একটা মাইনাস নিয়ে আসবা, আর কিচ্ছু না, ঠিক আছে? সো এই টাইপের এগুলা পারবা,
এগুলো সবাই পারবা, এগুলোও পারবা। প্রতিসম মূল সংক্রান্ত কোথায় কি বসানো লাগে আমরা দেখছি, তাই না? আমরা সবাই দেখছি। অনুবন্ধী মূল, বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের একটা মূল জটিল হলে অবশ্যই আরেকটা মূল কি তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে, তাই না? তাই তো একটা মূল দেওয়া থাকলে তুমি আরেকটা মূল বের করতে পারবা। ইনফ্যাক্ট একটা মূল দেওয়া থাকলে তুমি কি সমীকরণটাও বের করতে পারবা। তো এটা গেল জটিল। আর মূলদ সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণের একটা মূল যদি অমূলদ হয় তাহলে আরেকটা মূল কি তার অনুবন্ধী অমূলদ হবে। কেন সেটা কিন্তু আমরা মেইন ক্লাসে এক্সপ্লেন করছি, ঠিক আছে? এই যে একটা মূল দেওয়া আছে তুমি কিন্তু আরেকটা মূল ঠাস করে বের করে ফেলতে পারবা, তাহলে কি সমীকরণটাও বের করে ফেলা সম্ভব। বুঝছো? 3+2i, তাহলে আরেকটা মূল কি অবশ্যই 3 - 2i, সমীকরণ গঠন করে ফেলছো। ঠিক আছে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটার অনুবন্ধিতে নিতে হলে অবশ্যই আদর্শ আকৃতিতে নিয়ে তারপর কি অনুবন্ধী করা লাগবে, তারপর অনুবন্ধী করা লাগবে। ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি। দুইটা সাধারণ মূল, দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই যদি সাধারণ হয় তাহলে কি অনুরূপ সহগদ্বয়ের অনুপাত সমান a1/a2 সমান b1/b2 সমান c1/c2। এটা মনে রাখতে হবে। এই যে দুইটা সমান্তরাল সরল রেখার মতো। দ্বিঘাত ফাংশনের লেখচিত্র, দ্বিঘাত ফাংশন কি নির্দেশ করে? পরাবৃত্ত, তাই না? হয় উপরে হা করবে, না হয় নিচে হা। এর ভ্যালু পজিটিভ হলে উপরে হা, মানে x স্কয়ারের সহগ পজিটিভ হলে উপরে হা, নেগেটিভ হলে কি নিচে হা, নিচে হা, তাই না? কখন কোনটা হয় বলতে পারো? এটা হচ্ছে আমাদের নিশ্চয়কের ভ্যালু গ্রেটার দেন 0, মনে পড়ে? দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে দুইটা মূল পাওয়া যাবে। এটা হচ্ছে নিশ্চয়কের ভ্যালু 0, একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে একটা মূল, কোনো বিন্দুতেই ছেদ করে নাই, অর্থাৎ কাল্পনিক মূল, নিশ্চয়ক লেস দেন 0, তাই না? স্টার দাও, স্টার দাও, 5 স্টার, 5 স্টার। এই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? এই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? এটা হচ্ছে এই ফর্মুলা। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান দুইটার মানই সেম। এ গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন মান পাবা, এ লেস দেন 0 হলে সর্বোচ্চ মান পাবা। বুঝছো? আর সর্বোচ্চ বা সর্বনিম্ন মানে x এর ভ্যালু হয় -b/2i। এটা তো ফাংশনের মান বা y এর মান, y এর মান, আর x এর মান হয় এত। সো এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। এখান থেকে একটা কোশ্চেন আসবে, বুঝছো? এখান থেকে একটা কোশ্চেন আসবে। সো তিনটা টপিক থেকে তিনটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ন্যূনতম মান, ন্যূনতম মান। আমরা এখন চ্যাপ্টার 4.2 তে যাব। ছোট্ট একটা টপিক বাকি আছে, ছোট্ট একটা টপিক বাকি আছে। তো আমাদের পলিনোমিয়াল ক্লাস 2 তে যদি আমরা যাই, ক্লাস 2 তে যদি আমরা যাই, দেখো আমাদের প্রথমে এই সর্বোচ্চ সর্বনিম্ন মান বা বৃহত্তম ক্ষুদ্রতম মান এটা দিয়েই শুরু হয়েছে। তো এটা আমরা সবাই জানি। দেখো এক্স এর মান, এটা ইম্পর্টেন্ট, কিন্তু ফাংশনটার মান এত, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এটা কিন্তু ওয়াই এর মান, বুঝছো? ওয়াই এর মান, তখন এক্স এর মান, মানে এখানকার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, বুঝছো? দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। সেম এটা, সেম এইটা। এখানে হচ্ছে বহুপদী আর জটিল সংখ্যার একটা কম্বিনেশন। এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। এখন ওমেগার মাথায় যে কোনো পাওয়ার তুমি বের করা শিখছো, ওই সংক্রান্ত রাশির মান বের করতে বলছে, বের করতে বলছে। সো এটা আশা করি পারবা। সেম সিমিলার কাহিনী এখানে, সিমিলার কাহিনী এটা এখানে। সাধারণ মূলের অঙ্ক আমরা দেখছিলাম, দুইটা মূলই যদি সাধারণ হয় তখন কি কাহিনী, কি কাহিনী? একটা মূল সাধারণ, এটা বেশ ইম্পর্টেন্ট। দুইটা দ্বিঘাত সমীকরণের একটা মূল সাধারণ হলে কি করতে হয় জানো? সাধারণ মূলটা আলফা ধরে নিতে হয়, আলফার ভ্যালু এখানে আর এখানে বসাইতে হয়, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হয়। বিয়োগ করে দিলে সাধারণ মূলটা চলে আসে বা আলফার ভ্যালু চলে আসে। এতটুকু করলেই দেখবো অঙ্ক মিলে গেছে। কি করতে হয়? সাধারণ মূলটা আলফা, আলফা দুইটা সমীকরণকে সিদ্ধ করবা, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করবা, ঠিক আছে? তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করবা, তাহলেই কি দেখবা সাধারণ মূল বা আলফার ভ্যালুটা চলে আসছে। আলফার ভ্যালুটা চলে আসার পর বাকিটা কোনো ব্যাপারই না, বাকিটা কোনো ব্যাপারই না। সমীকরণের সাধারণ মূল আর দুইটা রাশির সাধারণ উৎপাদক থাকা কিন্তু একই কথা, তাই না? উৎপাদক থেকেই তো মূল আসে, তাই না? একই কোয়েশ্চেন সিমিলার ওয়েতে তোমাকে করা লাগবে, সিমিলার ওয়েতে তোমাকে করা লাগবে, বুঝছো? একটা সাধারণ মূল থাকার শর্ত, ভাগশেষ উপপাদ্য পিচ্ছি ক্লাসে আমরা পড়ছি,
তাই না? ভাগশেষ উপপাদ্য পিচ্ছে ক্লাসে করছি, উৎপাদক উপপাদ্য এগুলোও জানি, ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত অঙ্ক, উৎপাদক উপপাদ্য সংক্রান্ত অঙ্ক। ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত। আচ্ছা, এটা ছিল দ্বিঘাত রাশির ক্ষেত্রে। এখন এগুলো না ত্রিঘাত রাশির ক্ষেত্রেও হয়। ফর্মুলাগুলো নিশ্চয়ই মনে আছে। সবার নিচে কি সর্বোচ্চ ঘাতের সহগ থাকে, চিহ্ন কি মাইনাস প্লাস মাইনাস এভাবে করে চেঞ্জ হতে থাকে, তাই না? এখানে জোড় সংখ্যক পদ থাকলে প্লাস, দেখো একটা করে পদ, বিজোড় সংখ্যক না এই জন্য মাইনাস, জোড় সংখ্যক থাকলে প্লাস। আর উপরে কি হবে, কয়টা করে পদ নিছো, একটা, তো সর্বোচ্চ ঘাত থেকে এক ঘাত কম পদের সহগ। দুইটা করে, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে দুই ঘাত কম পদের সহগ। ক্লিয়ার? ক্লিয়ার? সিমিলার কাহিনী এখানে, তিনটা মূল আলফা বিটা গামা হলে ওই তিনটা মূল সংক্রান্ত যে সম্পর্কগুলা সেগুলো আমরা বের করতে পারি, তাই তো? তো এগুলাকে আমরা, এগুলো যেহেতু অনেক বিদঘুটে বড় বড়, আমরা এগুলোকে শর্টে লিখি, সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, এগুলো সবাই জানো নিশ্চয়ই। প্রতিসম রাশি বলে এগুলা, মূল সংক্রান্ত প্রতিসম রাশি। তো মূল সংক্রান্ত প্রতিসম রাশির মান নির্ণয়, তুমি এগুলা পারো, তুমি এগুলা পারো, তাই না? তুমি এগুলা পারো, তুমি এটাও পারো। ঠিক আছে, তারপর এগুলা যদি বের করতে বলে, তুমি এই তিনটার মান জানো, বুঝছো? একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া থাকলো, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া থাকলো, এর মূল সংক্রান্ত বিভিন্ন প্রতিসম রাশির মান যদি বের করতে বলে, এগুলো অজানা রাশি, তোমার জানা রাশি কি এই তিনটা, তো এই অজানা রাশিগুলোকে এই জানা রাশি দিয়ে প্রকাশ করতে হবে, এই অজানা রাশিগুলোকে এই জানা রাশি দিয়ে প্রকাশ করতে হবে। সেটা কেমনে প্রকাশ করে, ওই যাবার পিচ্ছি ক্লাসের কিছু ফর্মুলা, তো এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। তো এই ফর্মুলাগুলোর মাধ্যমে তোমাকে যেই অজানা রাশিটাই দেখছো এটা সমান এইটা বাই এটা না, এটার ভ্যালুও জানো, এটার ভ্যালুও জানো, তোমাকে বের করে ফেলতে হবে। সিমিলার কাহিনী পরেরটার ক্ষেত্রে, সিমিলার তারপরেরটা, সিমিলার তারপরেরটা, তো এরকম অনেকগুলো অঙ্ক আছে, এগুলো দেখতে হবে। আরেকটা কথা ছিল যে কোনো একটা পদ যদি মিসিং থাকে, হ্যাঁ, তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। কোন একটা পদ যদি মিসিং হয় তাহলে সামেশন অফ আলফা বা সামেশন অফ আলফা বিটা বা সামেশন অফ আলফা বিটা, কোন একটা মান শূন্য, কোন একটা মান শূন্য মানে জীবন সুন্দর। এই যে দেখো এখানে, তার মানে সামেশন অফ আলফা শূন্য, তাহলে দেখো আমি আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস গামা লিখতে পারলাম, এটা মাইনাস আলফা, এটাকে সিম্পলিফাই করলে কত সহজ হয়ে গেল। ঠিক আছে, সিমিলার কাহিনীগুলো এখানে হয়েছে, সিমিলার কাহিনীগুলো এখানে হয়েছে, যাও যাও। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, মূল সংক্রান্ত প্রতিসম রাশির মান নির্ণয়। এরপর হচ্ছে সমীকরণ সমাধান, এগুলো আসলে অপশন টেস্ট করবা, আর কোনো উপায় নেই। নর্মালি সমাধান করতে গেলে খবর হয়ে যাবে, বসায় দেখবা কোনটা বসালে শূন্য হয়। আর আমরা অনেকগুলা টেকনিক দেখছিলাম যে মূলদের যোগফল এটা সমান হয় কিনা, যেটার ক্ষেত্রে হয় এটা অপশন টেস্ট করে করে, বুঝছো? বুঝছো? সিমিলার কাহিনী এখানে, অপশন টেস্ট আর বিভিন্ন শর্টকাট, কনসেপ্ট অ্যাপ্লাই করে শর্টকাট, কনসেপ্ট অ্যাপ্লাই করে শর্টকাট। সরাসরি সমাধান করতে যাও না, সরাসরি সমাধান করতে যাও না। খুবই মজার একটা টপিক ছিল, একটা মূল যদি এক হয় তাহলে সহগগুলার যোগফল শূন্য, তাই না? যে কোনো একটা সমীকরণের সহগগুলার যোগফল শূন্য মানে ওই সমীকরণের একটা মূল এক, ওই সমীকরণের একটা উৎপাদক x-1। বুঝলাম? সিমিলার কাহিনী এখানে, জাস্ট আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করে শর্টকাট করছি, কোনো যোগ বিয়োগ কিন্তু মানে আসলে সমাধান করিনি, জাস্ট কনসেপ্ট অ্যাপ্লাই করে শর্টকাট। অপশন টেস্টের কথা বললাম, অপশন টেস্টের কথা বললাম, অপশন টেস্ট, অপশন টেস্ট শর্টকাট। সমীকরণ সমাধান করতে বললে কখনোই মেইন প্রসেসে যাবা না, তুমি তোমার বিভিন্ন কনসেপ্ট অ্যাপ্লাই করবা, মূল তিনটা যোগ করে দেখবা সেটা এই শর্ত মানে কিনা, যেটার ক্ষেত্রে মানবে, যেটার ক্ষেত্রে মানবে না সেই অপশনটা বাদ, সেই অপশনটা বাদ, বুঝছো? এটাই আসলে কি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টাইপ ছিল। তারপর হচ্ছে এক্স অক্ষের সাথে ছেদবিন্দু, ওয়াই এর ভ্যালু 0, তাহলে এক্স এর যতগুলো সমাধান পাওয়া যাবে, এক্স এর যতগুলো বাস্তব মান পাওয়া যাবে ততগুলো ছেদবিন্দু পাওয়া যাবে। একটা সমীকরণের সমাধান করলে এক্স এর যতগুলো বাস্তব মান পাওয়া যাবে সেই এক্স অক্ষকে ততগুলো বিন্দুতে ছেদ করবে। এই ছিল আমাদের বহুপদী। আমরা এখন ডিফারেন্সিয়েশনে যাব, ঠিক আছে? আমরা এখন ডিফারেন্সিয়েশনে যাব। সো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনেক কঠিন মনে হতে পারে, বাট ডিফারেন্সিয়েশন সবচাইতে সহজ, তোমরা জানো এমসিকিউর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মতো সহজ চ্যাপ্টার নাই। হ্যাঁ, তো আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব।
ছোট্ট একটা ব্রেক, 5 মিনিট পর। ঠিক আছে, ছোট্ট একটা ব্রেক, 5 মিনিট পর। ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি। আমরা আবার শুরু করতেছি। হ্যাঁ, ভার্সিটি প্লাস জিএসটি, ভার্সিটি প্লাস গুচ্ছ। ঢাকা ইউনিভার্সিটি গেল, কয়েকটা ভার্সিটি গেল, গুচ্ছ তো বাকি আছে। হতাশ হইও না এখনই, বুঝছো, এগুলা জীবনের পার্ট। বিশেষ করে একটা সময় পর গিয়ে না কেউ জিজ্ঞাসা করবে না তুমি কই থেকে পাস করছো, যদি তুমি এফোর্ট দাও। হুম, বুয়েট থেকে পাস করেও দেখবে ম্যাক্সিমাম যারা বাংলাদেশে থাকতে চায় বিসিএস দিবে, ম্যাক্সিমাম যারা বাংলাদেশে থাকতে চায়। অন্য ইউনিভার্সিটি থেকে কি বিসিএস দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। অনেক অপরচুনিটি সব জায়গাতেই থাকে, হতাশ হয় না। হ্যাঁ, হতাশ হয় না, দেখা যাবে যা হবে, দেখা যাবে। সো অন্তরীকরণের 4টা পার্ট: লিমিট, তারপর অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণের প্রয়োগ। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিমিট। লিমিট, সো লিমিটটা দেখতে হবে স্পেশালি জিএসটির জন্য।
সো লিমিটের বেসিক আমরা এখানে আলোচনা করছিলাম, অনির্ণেয় আকৃতি। লিমিটের অনেকগুলো টাইপ আছে। প্রথম টাইপ হচ্ছে সরাসরি মান বসায়। তুমি যদি দেখো সরাসরি মান বসালে কোনো অনির্ণেয় আকৃতি পাওয়া যায় না, তাহলে সরাসরি মান বসা দিবা, তাহলে সরাসরি মান বসা দিবা, তাই না? তারপরের টাইপ উৎপাদকে বিশ্লেষণ। তুমি যখনই দেখবা যে লিমিটে বসায় 0/0 বা ইনফিনিটি অর্থাৎ অনির্ণেয় আকৃতি পাচ্ছ, তখন তোমার কাজ হবে এই অনির্ণেয় আকৃতি সরানো। কেমনে সরাবা? অনেকগুলা টেকনিক আছে। প্রথম টেকনিক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, তাই না? আমরা দেখছিলাম। তারপরের টেকনিক কি ছিল? যদি লব বা হর বা দুটাতেই রুট সংক্রান্ত রাশি থাকে, কি করতে হবে? ওই রাশিটার অনুবন্ধী দিয়ে, যেখানে রুট আছে তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। এই রুট থেকে মুক্তি পাইতে পারলেই কাজ শেষ। রুট থেকে মুক্তি পাইতে পারলেই কি কাজ শেষ, তাই না? তারপরটা দেখছিলাম যদি লিমিট অসীম হয়, লিমিট অসীম এবং লবে এবং হরে বহুপদী রাশি থাকে, এটা একটা শর্টকাট ছিল। পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতটা খুঁজতে হবে, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতটা খুঁজতে হবে, লবে আর হরে সেই সর্বোচ্চ ঘাতের সহগটা ফেলায় রাখতে হবে, কাজ শেষ। যেমন এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ বা এক্স স্কোয়ারের সহগ 3/5। সিমিলার কাহিনী বাকি সবগুলাতে হয়েছে, বুঝছো? ঠিক আছে, সেম বলো। এটার অ্যান্সার কি? 2/3। 2/3 এটার অ্যান্সার কত? পুরো ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার, তাহলে অ্যান্সার কি? এক্স স্কোয়ারের সহগ বা এক্স স্কোয়ারের সহগ 1/-4। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সহজ, মুখে মুখে বলা যায়, মুখে মুখে বলা যায়। লিমিটের কিছু ধর্ম ছিল, এগুলো আমরা জানি, লনের প্রপার্টি অ্যাপ্লাই করছে। এইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যদি লিমিট নেগেটিভ ইনফিনিটিতে যায়, নেগেটিভ কোনো সংখ্যা হয় এবং রুট থাকে, রুটের থেকে কমন নিতে হয়, তাহলে কিন্তু ব্যাপারটায় গ্যাঞ্জাম আছে, তাই না? √(x² সমান মডুলাস এক্স আছে, এবং মডুলাস এক্স এর ভ্যালু নেগেটিভ এক্স হয় যখন x is less than 0, তাই না? এইটারই কাহিনী। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, দেখে নিতে হবে। এই অঙ্কটা 5 স্টার, এই অঙ্কটা 5 স্টার, সো এটা আসতে পারে, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, বুঝছেও আসতে পারে। তারপর হচ্ছে সূচকে অসীম লিমিট, এটার একটা শর্টকাট ছিল, তাই না? ধনাত্মক সূচকলা পদের সহগগুলা পড়ে থাকবে, আর কিচ্ছু না। ধনাত্মক সূচকলা পদ কত? এটার সহগ। তাহলে আমাদের অ্যান্সার কি বলতো? এটার ক্ষেত্রে অ্যান্সার কি? ধনাত্মক সূচক কত? এইটা 2/4 বা হাফ, তাই তো? সুন্দর করে দেওয়া আছে। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল এটা, এটার একটা শর্টকাটও ছিল, মনে আছে? এই যে এইটা যদি এই আকৃতি থাকে, আমাদের অ্যান্সার কি? m/n a to the power m-n, m/n a to the power m-n। সেইটা মনে রাখতে হবে, m/n a to the power m-n। হ্যাঁ, সূত্রগুলো কিন্তু জোর করে মুখস্থ রাখতে হয় না, তুমি প্রমাণটা দেখলে অটোমেটিক্যালি কে মাথায় গেঁথে যাবে, মাথায় গেঁথে যাবে। সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ লিমিটের 4 সূত্র, সবচেয়ে বেশি অঙ্ক এখানে। এটা খুব সহজ, সহগগুলা ফালায় রাখতে হয়, তাই না? মনে করে দেখো, এই টাইপের জাস্ট সহগগুলা ফেলায় রাখলে অঙ্ক হয়ে যায় না? বলো তো। তাই তো এখানে অনেকগুলো ফর্মুলা ছিল, এই ফর্মুলাগুলো আমরা দেখছিলাম, জাস্ট সহগগুলা ফেলায় রাখতে হয়, ঠিক আছে? তো এখানে আমরা যেই টাইপগুলো পড়ছি, দেখো এর থেকে কঠিন অঙ্ক তো জিএসটিতে দিবে না, দিবে কি না? দেখে নিতে হবে, বুঝছো? স্লাইডে যেটা পড়াইছি এর থেকে কঠিন অঙ্ক দিবে না, দিলেও পারার দরকার নেই, এগুলো তুমি স্কিপ করে দাও, বাকিগুলো পারো, তাইলেই হবে, বুঝছো? এটার অ্যান্সার কি? 1। এটার অ্যান্সার কি? 1। এটার অ্যান্সার কি? 4/7। সো সহগগুলো পড়ে থাকে a/b 1। সো এভাবে এই টাইপের সবগুলো তুমি করতে পারবা, ঠিক আছে? বলো, সবগুলো করতে পারবা, তাই না? আচ্ছা, তারপর লিমিট টাইপ ছিল এই যে এইটা, পরের টাইপ। এটার অ্যান্সার কি? যদি এই টাইপ হয় সাইন বা ট্যান, অ্যান্সার বি পড়ে থাকে। কেন পড়ে থাকে আমরা দেখছিলাম, কেন পড়ে থাকে আমরা দেখছিলাম, তাই না? এই সবগুলোর অ্যান্সার, এটা আরেকটা ইম্পর্টেন্ট টাইপ, স্পেশালি এটা অ্যাডমিশনের জন্য। এটা হচ্ছে 1⁻∞ আকৃতির। এটারও শর্টকাট ছিল। কি শর্টকাট? এই যে এই শর্টকাটটা 1 + mx⁻1/mx। এটার অ্যান্সার কি? e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। মনে আছে? এই শর্টকাটটা মনে রাখতে হবে, এই শর্টকাটটা মনে রাখতে হবে। এই যে এইটা আর এইটা, এই দুইটা শর্টকাট ভালো করে মনে রাখতে হবে, এই দুইটা শর্টকাট কি ভালো করে মনে রাখতে হবে,
এই টাইপটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসার সম্ভাবনা বেশি, বুঝছো? এখান থেকে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এরপর লা হসপিটালস রুল দিয়ে আমরা সব কিছু করতে পারি। সো লিমিটে আর কিছু মনে না থাকলে ওই লা হসপিটাল দিয়ে তুমি জিএসটিতে একটা অঙ্ক করতে পারবা, এল হসপিটাল। আর কিছু মনে না থাকলেও এটা মনে রাখো, এটা দিয়ে তুমি জিএসটিতে 1 নাম্বার পাবা, তুমি জানো। এই যে বলতে না বলতে দেখছো, এটা জিএসটিতে চলে আসছে, চুয়েটে আসছে পারবা, বুয়েটে আসছে পারবা, এল হসপিটালস রুল, সিইউ যেমনে আসুক সব অঙ্কই কি তুমি লা হসপিটাল দিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে? তারপর মূল নিয়মে অন্তরজে জাস্ট ফর্মুলাটা দেখতে হবে, এই ফর্মুলা থেকে মাঝে মাঝে চলে আসে। তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট কি, তুমি এল হসপিটাল শিখলেই হয়ে যাবে, তুমি আর কিছু শিখতে না চাও। আর কিছু শিখতে চাইলে কি ওই 4 সূত্র পড়তে হবে, 4 সূত্র পড়তে হবে। আর এই যে এই ফর্মুলাটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতির 2টা ফর্মুলা ছিল না, এটা পড়তে হবে। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফ্রম হিয়ার, ওকে? ঠিক আছে সবাই, এবার আসো লিমিট শেষ। লিমিটটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবার আসো ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ফর্মুলা আছে, আমাদের প্রথমত ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তারপর চেইন রুল, অনেক কিছু আছে। প্রথমত ফর্মুলা, আমাদের অনেকগুলো ফর্মুলা আছে, আমি জানি তুমি ফর্মুলাগুলো জানো। চেইন রুল কি সেটাও আমরা জানি। একটু সাবধানে, তাড়াহুড়া করতে গিয়ে জানা জিনিস ভুল করো না, হ্যাঁ? খুব ইম্পর্টেন্ট কথা, তাড়াহুড়া করতে গিয়ে জানা জিনিস ভুল করবে না। আমি কিন্তু ক্লাসের সময় দেখাইছি অনেক সহজ জিনিস আমরা ভুল করে দিয়ে আসি, ওগুলো করা যাবে না। যেগুলো পারো এগুলো করে দিয়ে আসবা, তাইলেই হবে। যেগুলো পারো এগুলো করে দিয়ে আসলেই হবে। চেইন রুল এগুলো তুমি পারো না, পান্তা ভাত, ভুল যাতে না হয়, কঠিন জিনিস পারা লাগবে না, যেগুলো পারো এগুলোই সলভ করে দিয়ে আসো, তাইলেই হবে। 2টা স্পেশাল ফর্মুলা, এই যে এটা আর এটা, ডিডেক্স অফ রুট এক্স 1/2 রুট এক্স, এই 2টা নিয়ে অনেক অঙ্ক আসে, আলাদা করে মনে রাখবা, বুঝছো? কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছে খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ডিডিওয়াই যদি এরকম দেয় তাহলে কিন্তু সর্বনাশ, এর অ্যান্সার কি 0। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছে এটা খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো এগুলো সবাই জানো। ডিরেক্ট সরলীকরণ প্লাস চেইন রুল, সরলীকরণ 3 ভাবে করা যায় আমরা জানি, ত্রিকোণমিতি, লগারিদম আর সূচক, বিপরীত ত্রিকোণমিতি, হ্যাঁ? সো ডিফারেন্সিয়েশনের আগে যদি সরলীকরণ করা যায়, আগে সরলীকরণ করে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করতে হয়। কিন্তু দেখো এটা খুবই পপুলার জিনিস, এটা সরলীকরণ করলে 1 হয় না, ডিফারেন্সিয়েট করলে 0, বুঝছো? সূচক আর লগারিদমের কিছু প্রপার্টি দেওয়া আছে, সূচক আর লগের সাহায্যে আমরা সিম্পলিফাই করতে পারি। মনে রাখবা, লন আর ই যদি কোথাও থাকে নিশ্চিত এখানে সরলীকরণ হবেই, বুঝছো? সেগুলো একটু দেখে নিবা, এটা খুবই ইউভি আর ইউ বাই ভি এর ফর্মুলা, পারবা না? হলো ইউভি আর ইউ বাই ভি ফর্মুলা সংক্রান্ত, আচ্ছা গেল ইউভি আর ইউ বাই ভি সংক্রান্ত ফর্মুলা। ইউভি প্লাস সিম্পলিফিকেশন, ত্রিকোণমিতিক সরলীকরণ, কখনো যদি ডিগ্রিতে থাকে রেডিয়ানে নিয়ে তারপর করতে হয়, কারণ ক্যালকুলাসে কি কখনো ডিগ্রিতে মাপা হয় না, কোন সবসময় রেডিয়ানে। হ্যাঁ, অনেকগুলা ফাংশন যদি গুণাকারে থাকে লন নিয়ে আসতে হয়, অনেকগুলা ফাংশন গুণ বা ভাগাকারে থাকলে লন নিয়ে এসে তারপর ডিফারেন্সিয়েশন করতে হয়, লন গুণ ভাগকে ভেঙে ফেলে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতির সাহায্যে আমরা সিম্পলিফাই করে তারপর ডিফারেন্সিয়েট করব, তাই না? সো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, বিপরীত ত্রিকোণমিতি সংক্রান্ত যেটা আছে, বুঝছো? তোমাদের আলাদা একটা চ্যাপ্টারও আছে বিপরীত ত্রিকোণমিতি। সো এটা আর এটার কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, বুঝছো? এগুলো দেখে নিও, আমরা দেখছি এগুলো, তাই না? এই যে এই সিম্পলিফিকেশন টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টার্ট দাও, এখান থেকে কোয়েশ্চেনটা আসবে। তোমাকে এইটাকে ডিফারেন্সিয়েট করতে বললো, খবর হয়ে যাবে, তুমি এটাকে সিম্পলিফাই করে এটাতে নিয়ে আসছো, এটাকে ডিফারেন্সিয়েট করা একদম সহজ।
সো এখান থেকে এই যে এই টাইপটা থেকে একটা কোয়েশ্চেন আসবে, দেখে নিও ট্যান ইনভার্স সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, বুঝছো? তারপর এইটা ডান পাশটা দেওয়া থাকলে তুমি বাম পাশে সিম্পলিফাই করে নিয়ে আসবা, ঠিক আছে? জাস্ট একটু তাকায় থাকো আর দেখতে থাকো। সবাই পারো 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 এগুলা, তাই না? এগুলো আমরা পারি, এগুলোও আমরা পারি, এগুলোও আমরা পারি, এগুলোও আমরা পারি। সো বিপরীত ত্রিকোণমিতি সংক্রান্ত ফার্স্টে সরলীকরণ, পরে ডিফারেন্সিয়েশন, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার 5 স্টার, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যেটাতে যাব, এটা হচ্ছে আমাদের ইউ টু দি পাওয়ার ভি, চলকের মাথায় চলক, পরামিতিক ফাংশন, অব্যক্ত ফাংশন, এগুলার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ইউ টু দি পাওয়ার ভি এর ডিফারেন্সিয়েশন, এই যে এই ফর্মুলাটা মনে রাখলেই হয়, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখলে হয়। আর এই জিনিসটা মনে রাখতে বলছিলাম, কার কার মনে পড়ে? এটা অনেক জায়গায় হেল্প করবে যদি তোমার এটা মুখস্থ থাকে, ddx অফ x টু দি পাওয়ার x সমান x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x। সো এটাও ফর্মুলা হিসেবে মনে রাখবা, বুঝছো? তারপর এখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো করতে হবে, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। এই দুইটার ডিফারেন্স কি ভালো করে দেখতে হবে, পরীক্ষায় আসতে পারে, তবে অত ইম্পর্টেন্ট না। অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করে? নর্মাল ওয়ে আমরা দেখছি একটা শর্টকাট ছিল, মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। তো এই শর্টকাটটা দিয়েই তোমরা করবা, এই শর্টকাটটা দিয়েই তোমরা করবা। এফ এক্স কি ছিল? এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, এফ ওয়াই কি ছিল? ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাই না? তো এই শর্টকাটটা দিয়েই করবা, ঠিক আছে? তারপর ছিল পরামিতিক সমীকরণ, ddx অফ y, কি করতে হয়? y কেও t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, x কেও t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, কাজ শেষ। y কেও t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, x কেও t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, ক্লিয়ার? সিমিলার কাহিনী এখানে হবে, সিমিলার কাহিনী। পরামিতিক শেষ, পরামিতিক আকৃতি শেষ। ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ কি করবা? ফাংশনের সাপেক্ষে ফাংশনে তুমি চলকের রেসপেক্টে এটারও ডিফারেন্সিয়েট করবে, এটারও ডিফারেন্সিয়েট করবে, কাজ শেষ, কাজ শেষ, ঠিক আছে? অসীম ধারা সংক্রান্ত এগুলো অত ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো, দেখে রাখতে পারো। তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি সেটা আমরা জানি। দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? y3 xy3, চারবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? এগুলো দেখতে হবে, এগুলো দেখতে হবে। y2 বাই y1, এনতম অন্তরজ, একটা ফাংশন দেওয়া থাকবে, তার এনতম অন্তরজ কি সেটা তোমাকে বের করা লাগবে। হ্যাঁ, আমরা থিওরিতে কেমনে বাইর করে সেটা দেখছি। তো এই পেজের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, বুঝছো? যে এই ফাংশনগুলা, এই ফাংশনগুলোর এনতম অন্তরজ কি সেটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে পরীক্ষায় সরাসরি দিয়ে দিতে পারে, পরীক্ষায় সরাসরি দিয়ে দিতে পারে। তারপর এই ফাংশনগুলা, বুঝছো? দেখো এগুলা থেকে কিন্তু সরাসরি পরীক্ষা দিয়ে দেয়, তো এগুলো সরাসরি মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষায় আসলে ঠাস করে অ্যান্সার দিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠাস করে অ্যান্সার দিয়ে দিতে হবে, বোঝা গেল? এনতম অন্তরক কি হবে। তারপর প্রমাণ করো টাইপের কিছু অঙ্ক ছিল, এগুলা মূলত রিটেনের, কিন্তু দেখবা জিএসটিতে মাঝে মাঝে রিটেনের অঙ্ক দিয়ে দেয়। সো এগুলো যদি মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি মুখস্থ না থাকে তো যে এরকম একটা অঙ্ক দিল, এটা করতে 3-4 লাইন জায়গা কিন্তু লাগবে। সো এটা স্কিপ করবা, সবার লাস্টে এসে তারপর করবা, বুঝছো? শুরুতে স্কিপ, তারপর সবার লাস্টে এসে এটা করবা যদি সময় থাকে হাতে, যদি হাতে সময় থাকে। এই যে দেখো এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক, 3-4 লাইন লাগবে মিনিমাম, 4 লাইন 5 লাইন লাগবে, এগুলো কোনো শর্টকাটও নাই, ঠিক আছে? ওকে, সিমিলারলি এটা কঠিন না, বাট আগেরগুলো কঠিন ছিল, বুঝছো সবাই? এই যে এই টাইপটা, এই যে প্রমাণ সংক্রান্ত y2 y1 সংক্রান্ত যেই টাইপটা আছে, এই টাইপটা যদি তোমার মনে থাকে তাহলে তো খুবই ভালো, না মনে থাকলে কি ফার্স্টে স্কিপ, পরে করো, পরে করো, বুঝছো? আচ্ছা, তো এখানেও ডিফারেন্সিয়েশন রিটেন ক্লাস, এটা তো না,
ওপেন, দাঁড়াও, রিটেন ক্লাস দেখা লাগবে না, বুঝছো? রিটেন ক্লাস দেখা লাগবে না। আচ্ছা, আমরা মেবি আমি একটু দেখি, দাঁড়াও, ডিফারেন্সিয়েশনের এই ক্লাসটা মনে হয় সেভ করতে ভুলে গেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমার কাছে ক্লাস নোটটা আছে, আমি ক্লাস নোট থেকেই তোমাদের দেখাই দিই। Diversity 24, differentiation class 3, class 4। হ্যাঁ, এখান থেকে জাস্ট দেখা দিচ্ছি, বুঝছো? আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখতেছিলাম, এই যে এই প্রমাণ করো সংক্রান্ত যে অঙ্কগুলা, এগুলা। সো এগুলা কি সব প্রথমবার স্কিপ, যদি মনে না থাকে তাহলে লাস্টে এসে করবা। ঠিক আছে, এগুলো করার একটা সুন্দর নিয়ম আছে, নিয়ম দিয়ে করতে গেলেও কিন্তু বহুত বড়। সো ফার্স্টে ওই রিস্কটা নিতে যায় না। সো কোথায় তোমাকে স্কিপ করতে হবে সেটা কিন্তু বুঝতে পারতে হবে। হ্যাঁ, কোথায় স্কিপ করতে হবে সেটা বুঝতে পারতে হবে, বোঝা গেল? তো এই টাইপের অঙ্ক শুরুতে করতে যাও না, স্কিপ করবা। নির্দিষ্ট বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াই কেমনে বের করবা, ডিফারেন্সিয়েট করবা, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে ফেলবা, বসায় দিবা আর কি। ঠিক আছে, এই যে 3, -4 বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াই, তুমি কি ডিডিএক্স অফ ওয়াই বের করবা, তাহলে এক্স আর ওয়াই এর জায়গায় তারপর কি 3r-4 বসাবা, 3r-4 বসাবা। সিমিলার কাহিনী এখানে, সিমিলার স্পর্শক ও অভিলম্ব, একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের ঢাল কত সেটা আমরা বের করতে পারবো, তাই না? তাই তো, বুঝছো? এই রেখাটির এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এই বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াই বের করবা, এই বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াই বের করবা। স্পর্শকের ঢাল কত, অধিবৃত্তে স্পর্শকের ঢাল কত, স্পর্শকের ঢাল 0 হলে, স্পর্শকের ঢাল 0 মানে কি ডিডিএক্স অফ ওয়াই 0, ডিডিএক্স অফ ওয়াই 0, এখান থেকে এক্স এর কোন বিন্দুতে ঢাল 0 হবে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই 0, সেটা ধরে এক্স এর ভ্যালু নিয়ে আসবা, তাই না? বলো এম এর মান কত হলে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাল কত tan 60, তাহলে এম কত √3, তাই তো? সো ঢাল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এগুলা পান্তা ভাত, কিন্তু ওগুলো অনেক আসে, বুঝছো? ঢাল সংক্রান্ত অঙ্কগুলা পান্তা ভাত। তো ঢাল বের করলা, ঢাল আর বিন্দু যদি জানো, ঢাল আর বিন্দু যদি জানো, স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের হয়ে করতে পারো না? বলো, স্পর্শক আর অভিলম্বের সমীকরণও কি তুমি বের করতে পারবা। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অন্তরীকরণের প্রয়োগ সংক্রান্ত এই অঙ্কগুলা, স্পর্শক ও অভিলম্বের ঢাল, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, মজার একটা কনসেপ্ট ছিল, যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেখানে ঢাল 0 বা ডিডিএক্স অফ ওয়াই 0, যে সমস্ত বিন্দুতে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের লম্ব সেখানে ঢাল ইনফিনিটি বা ডিওয়াই অফ ডিএক্স কত 0। মনে পড়ে নিশ্চয়ই? দেখো এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, মানে ডিডিএক্স অফ ওয়াই 0 ধরে এক্স এর মানগুলো বের করবে, অন্য কিচ্ছু না, অন্য কিচ্ছু না। ঠিক আছে, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান ফাংশন, লঘুমান গুরুমান, বোর্ডের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এটা যদিও রিটেনের টপিক, কিন্তু মাঝে মাঝেই ইউনিভার্সিটিগুলাই এইটা দিয়ে দেয়। এটা যদি দেয় একটু বড় হবে, বাট করতে পারতে হবে। লঘুমান গুরুমান, ম্যাক্সিমা মিনিমা, এগুলো বের করে আশা করি সবাই জানো। খুব সহজ সহজ অঙ্ক, কিন্তু একটু লেন্দি অঙ্ক, বোর্ড এমসিকিউতে দিয়ে দিতে পারে। দেখো এটা খুবই সহজ কিন্তু একটু লেন্দি। হ্যাঁ, সো হাতে যদি সময় কম থাকে এটা পরে করবা, শুরুতে করার দরকার নেই, আগে সহজগুলা দাগায় নিবা। ঠিক আছে, আগে সহজগুলা দাগায় নিবা, এগুলো তো বড়। আর দ্বিঘাত রাশির ন্যূনতম মান, এগুলো তো আমরা সবাই জানি, -d/4, ওই যে বহুপদী রাশিতে পড়ে আসছি। তো দ্বিঘাত রাশির ন্যূনতম মান বা লঘুমান গুরুমানটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সহজ, এটা শর্টে করা যায়, বাকিগুলো এত সহজে না। তারপর ত্রিকোণমিতিক রাশির এই যে এইটার লঘুমান গুরুমান আমরা বের করছিলাম, এটাও বেশ ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতিক রাশির লঘুমান গুরুমান কত, তাই না, আমরা দেখছিলাম। তারপর লঘুমান গুরুমানের প্রয়োগ, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট দেখে নিতে পারো। ঠিক আছে, এগুলো জাস্ট দেখে নিতে পারো।
এই ছিল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন থেকে কি কি আসবে? লিমিট সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিমিটের 4 সূত্র, এল হপিতাল আর হচ্ছে 1⁻∞, এই আকৃতিরগুলো, ঠিক আছে। তারপর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট কি? বিপরীত ত্রিকোণমিতি দিয়ে যেগুলো সিম্পলিফাই করে সেটা। তারপর u⁴ ইম্পর্টেন্ট। তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সেখানে ইম্পর্টেন্ট কি? এনতম অন্তরজের যে ফর্মুলাগুলো আছে। আর প্রমাণ করো টাইপের y2 y1 এর সম্পর্ক, এগুলোও ইম্পর্টেন্ট, বাট এগুলো বড়। তারপর অন্তরীকরণের প্রয়োগ, এখানে কি কি ইম্পর্টেন্ট? স্পর্শক অভিলম্বের ঢাল সমীকরণ, এই দুটো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তারপর লঘুমান গুরুমান, এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু এখান থেকে আসলে বেশ বড় হবে। তো আমরা ইন্টিগ্রেশনে যাচ্ছি, ইন্টিগ্রেশন দাঁড়াও। সো ইন্টিগ্রেশনের শুরুতেই অত কনসেপ্ট নাই, অনেকগুলো ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে। ইন্টিগ্রেশনের ওই ডিফারেন্সিয়েশনের লিমিটের কনসেপ্ট ছিল, অনেক কিছু ছিল। আচ্ছা, ইন্টিগ্রেশনের প্রথম ক্লাসটা কই একটু দেখতে হবে। ইন্টিগ্রেশন ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ওয়্যার ইজ ইন্টিগ্রেশন ক্লাস 1? দাঁড়াও 3টা দেখি। আমাদের ইন্টিগ্রেশনের 3টা ক্লাস হয়েছিল, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, ঠিক আছে। তাহলে লেকচার 1টা মনে হয় মিস চলে গেছে। লেকচার 4 দেখি এটা কি অবস্থা। ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা। ইন্টিগ্রেশনের লেকচার 1টা এই যে, এটাই লেকচার 1, হ্যাঁ। সো অনেকগুলা ফর্মুলা। ইন্টিগ্রেশনের 3টা জিনিস, নির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ, আর হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে জিএসটিতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই যে এখান থেকে। বাকিগুলো থেকেও ইম্পর্টেন্ট, বাকিগুলো আমরা একটু দেখি। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়া, ইন্টিগ্রেশনের ফর্মুলা কেমনে আসছে আমরা জানি, তাই না? তারপর সরাসরি ফর্মুলা রিলেটেড অঙ্ক আমরা জানি কি করতে হয়, তাই না? তারপর আমরা দেখছিলাম সরাসরি যে ত্রিকোণমিতি ও সরাসরি সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে তুমি ইন্টিগ্রেশন করবে, এগুলো সবাই জানো, সরাসরি ফর্মুলা। তারপর চেইন রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুলের উল্টা ইন্টিগ্রেশনের কি, জেড ধরে নেওয়া, ওই টাইপের অঙ্কগুলো, তাই না? আমরা জেড না ধরেই করছিলাম, মনে পড়ে? আমরা কিন্তু জেড না ধরেই করছিলাম, এই যে কাটা দিয়ে, একটু দেখতে হবে কিন্তু। এটা পারলে তুমি কি কোনো কিছু না লিখেই অ্যান্সার করে ফেলতে পারবা, তারপর দেখছিলাম এক্স এর জায়গায় যদি এক্স এর লিনিয়ার ফাংশন থাকে তাহলে অঙ্কটা খুব সহজ। এক্স এর জায়গায় ax প্লাস বি থাকলে ওই ফর্মুলাটাই হবে, জাস্ট এক্স এর সহগ দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? তারপর জেড না ধরে, এটা আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছিলাম, ইম্পর্টেন্ট, করতে পারতে হবে। জেড না ধরে, জেড ধরাধরি সময় নাই, তুমি কি ঠুসঠাস সমাধান করবা জেড না ধরেই, তাই তো? তুমি যেহেতু রিটার্ন করতেছো না, জেড না ধরেই করতে হবে। দুইটা স্পেশাল ফর্মুলা ছিল, এটা আর এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখে নিতে হবে। বেসিক ইন্টিগ্রেশন এখান থেকে আসতেও পারে, নাও আসতে পারে। ত্রিকোণমিতিক টাইপ ছিল, সাইন কস যদি গুণাকারে থাকে 2 sin, এই যে এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা এদেরকে আলাদা করে ফেলবো, আলাদা করে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করব। মেইন কাজ হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন সিম্পলিফাই করে এমন আকৃতিতে নিতে হবে যেটার ফর্মুলা আছে। এটার ফর্মুলা নাই, হাফ এনে 2 আনে আমি ভাগ করে ফেলছি, দুটা যোগ আকারে লিখছে, এইটার ফর্মুলা আছে, বুঝছো? এভাবে করে চলতে থাকবে। ত্রিকোণমিতিক টাইপ 2 এভাবে করতে হয়, আশা করি সবাই জানো, বুঝছো? স্কোয়ার থাকলে কি করতে হয়, একটা হাফ এনে ওই দুটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ত্রিকোণমিতিক টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতিক টাইপ সব জায়গায় আছে, এগুলো বেশ বড়। এই যে cos টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4, এগুলো বেশ বড় হয়, এগুলোর এমসিকিউর জন্য অত ইম্পর্টেন্ট না, তবে বেজোড় ঘাত থাকলে সেটা আবার সহজ হয়, সেটা ইম্পর্টেন্ট, বুঝছো? সেগুলো দেখে নিবা, এটাও দেখে নিবা। অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো রিলেটেড অঙ্ক দেখতে হবে। এগুলো আলাদা করে বোঝানোর কিছু নাই, তোমরা সব কিছু জানো, জাস্ট রিভিউ করতে হবে, ঠিক আছে? সো আমাদের এই ক্লাসে, প্রথম ক্লাসে e টু দি পাওয়ার x সংক্রান্ত
একটু দেখে নিতে হবে কি করতে হয়। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ, বুঝছো? তারপর সূচক রাশি, ওকে ওকে, ফ্র্যাকশন স্প্লিটিং, এগুলো হচ্ছে বেসিক টাইপ। আর অন্তরীকরণের সাহায্যেও কিন্তু সমাধান করা যায়। তুমি যদি ইন্টিগ্রেশন একবারই না পারো তাহলে অপশনগুলো চেক করবা, বুঝছো? তাহলে অপশনগুলো চেক করবা, যেটাকে ডিফারেন্সিয়েট করলে প্রশ্নটা পাওয়া যায় সেটাই উত্তর। যদি একদম না পারো, এটা হচ্ছে সবচেয়ে লুলা মেথড, তারপরে কিন্তু পারা যায়। তুমি অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করবা, যেটাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হবে সেটা। এটা হচ্ছে তাদের জন্য যারা কিচ্ছু পারো না, বা এক্সাম হলে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাদের জন্য। কিন্তু এখানে তুমি সবসময় অ্যান্সার পাবা না বা জটিল হবে, বুঝছো সবাই? তো প্রথম জাস্ট বেসিক ইন্টিগ্রেশন, এগুলা পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ না। আহা, ভুল ফাইল ওপেন করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। 1 পেজ ফর্মুলা আছে, আমি ওই 1 পেজ ফর্মুলা তোমাদের মুখস্থ করাবো। হ্যাঁ, ওই 1 পেজ ফর্মুলা মুখস্থ করলেই মোটামুটি 1 নাম্বার বা ইন্টিগ্রেশন থেকে যা আসবে পেরে ফেলতে পারবা, ঠিক আছে? এটা তো লেকচার 3 কেন রে? লেকচার 2 হওয়ার কথা। ওপেন নো ইন্টিগ্রেশন ক্লাস 2। এগ্রিতে কাটমাট কথা হতে পারে, আমি তো এগ্রির কোয়েশ্চেন দেখি নাই। আচ্ছা, বেসিক টাইপ। হ্যাঁ, রুট টেন এক্স কজটা উপরে নিলে কি হবে? সেক স্কোয়ার এক্স, বেসিক ফর্মুলা টাইপ, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স সংক্রান্ত, এ টু দি পাওয়ার এক্স সংক্রান্ত, এগুলো পারবা সবাই, এগুলোও পারবা। ইন্টিগ্রেশন অফ ইউভিডিএক্স, এটার একটা শর্টকাট দেখছিলাম, যে টেবুলার মেথড। এই টাইপের যত অঙ্ক আসবে আমরা টেবুলার মেথডে করব। হ্যাঁ, যত অঙ্ক আসবে টেবুলার মেথডে করব। তবে এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই টাইপটা, বুঝছো? এই টাইপটা খুব একটা ইম্পর্টেন্ট না। টেবুলার মেথড দিয়ে একটা শর্টকাটও ছিল, এটা মনে রাখবা, এটা কাজে লাগবে। টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা বিশেষ ফর্মুলা আছে না, এই যে এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে জিএসটিতে একটা আসতে পারে, আসতে পারে, বুঝছো? সো এটা একটু দেখে নিতে হবে, এই টাইপটা এবং এই টাইপের যতগুলো অঙ্ক আমরা করছি একটু ভালো করে দেখতে হবে, বুঝছো? আংশিক ভগ্নাংশ অতটা ইম্পর্টেন্ট না। আংশিক ভগ্নাংশের একটা শর্টকাট আছে না, আগে তোমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তারপর ইন্টিগ্রেশন করতে হয়, আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, তারপর ইন্টিগ্রেশন করবা, বুঝছো সবাই? তারপর অন্তরীকরণ রিলেটেড সবসময় কোন রেডিয়ানে, নির্দিষ্ট যোগজ আসলে কিচ্ছু না, অনির্দিষ্ট যোগজ করার পর লিমিট বসাই দিবা। আপার লিমিট বসাবা, তারপর মাইনাস লোয়ার লিমিট, বুঝছো? নির্দিষ্ট যোগজ ক্ষেত্রফল বোঝায়, নির্দিষ্ট যোগজের কিছু ফর্মুলা। নির্দিষ্ট যোগজকে আমরা করতে হয় বেসিক নির্দিষ্ট যোগজ। হ্যাঁ, আগে অনির্দিষ্ট যোগজ করে তারপর খালি মান বসানো, ঠিক আছে? এগুলো আলাদা কিছু না, এই যে এটা মুখস্থ রাখতে বলছিলাম, এই জিনিসটা কাজে দিবে, এটা আসতে পারে। এটা আসলে কি বোঝায়? একটা বৃত্তের এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? পারবা। ওয়ালির থিওরেম একটু মনে রাখতে হবে, ওয়ালিস থিওরেম আসতে পারে, আসলে যাতে মনে হয়, বুঝছো? ওয়ালিস থিওরেম, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, এই স্ট্রাকচারে অনেকগুলো অঙ্ক আমরা দেখছিলাম, তাই না? এই যে অনেকগুলো অঙ্ক, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, এই টাইপের অঙ্কগুলো হয়, ঠিক আছে? তারপর যুগ্ম আর অযুগ্ম ফাংশন সংক্রান্ত কিছু দেখছিলাম। অযুগ্ম ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ পর্যন্ত কি হয়? 0 হয়। যুগ্ম ফাংশনের ক্ষেত্রে সেটা এই ফর্মুলা দিয়ে,
সো যুগ্ম অযুগ্ম ফাংশনের ব্যাপারটা দেখতে হবে। মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট, 5 স্টার। মডুলাস ফাংশনের নির্দিষ্ট জগৎ 5 স্টার, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, বুঝছো, এখান থেকে আসবে। আচ্ছা, তারপর গ্রাফ শিফটিং সংক্রান্ত ইন্টিগ্রেশনের আমরা বেশ কিছু অঙ্ক দেখছিলাম, মনে আছে? গ্রাফ শিফটিং সংক্রান্ত ডাইনে বামে সরায় ইন্টিগ্রেশনের রেজাল্ট যে চেঞ্জ হয়, ওগুলো ইম্পর্টেন্ট। তো মডুলাস সংক্রান্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তারপর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট? গ্রাফ ড্রয়িং আমরা দেখছি, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। হ্যাঁ, এগুলো রিটেনে কেমনে করতে হয় এগুলো আমরা জানি। যে গ্রাফ শিফটিং, গ্রাফ পরিবর্তন, এগুলো দেখছি, এগুলো দেখছি, এগুলো দেখছি, রিটেন ক্লাসে আমরা খুব সুন্দর করে পড়ছি, তাই না? মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন, তাই তো? গ্রাফ শিফটিং করে এগুলো আমরা দেখছি। এই যে 5 স্টার মুখস্থ রাখতে হবে, এখান থেকে একটা অঙ্ক আসবে 5 স্টার, এখান থেকে একটা অঙ্ক আসবে। সো মাস্ট মুখস্থ করে যাওয়া, ঠিক আছে? এগুলো মুখস্থ করে যাবা, মুখস্থ করে যাবা, মুখস্থ করে যাবা। হ্যাঁ, এগুলা বোর্ড পরীক্ষার জন্য মানে মুখস্থ করে গেলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? দেখছো যা আসছে সব এগুলা থেকেই আসছে, যা আসছে সব এগুলা থেকে। গ্রাফ শিফটিং ও গ্রাফ পরিবর্তন, যে এখানে যা বিয়োগ করবে এখানে তা যোগ করলে এটার রেজাল্ট সেম হয়, তাই না? এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আসছে, যে এই প্রপার্টিগুলো রিলেটেড। লাস্টে কয়েকটা এমসিকিউ পড়াইছিলাম, এগুলো রিলেটেড ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসছে মানে জিএসটিতে আসার সম্ভাবনা অনেক বেশি, রেড জোনে পড়ে গেছে, ঠিক আছে? তো এর মাধ্যমে মোটামুটি ইন্টিগ্রেশন শেষ হলো। তো ইন্টিগ্রেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? আমি যদি সরাসরি চলে যাই, ওই যে বিশেষ একটা সূত্র, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর ক্ষেত্রফল সংক্রান্ত যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এরিয়া রিলেটেড যেগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর মডুলাস ফাংশনের নির্দিষ্ট জগৎ, মডুলাস, আর হচ্ছে লাস্টের এই প্রপার্টিটা গ্রাফ শিফটিং, এগুলো হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আর স্লাইডে যেগুলো আছে সবগুলো এমনিতেও ইম্পর্টেন্ট, ওগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, বুঝছো? ওগুলার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কি? এই কয়টা টাইপ। সো এটাই ছিল রিভিউ ক্লাস। আমরা কি পড়ছি জাস্ট একটু তোমার মাথায় গুঁতা দিলাম, যে এই টপিকগুলো আমরা পড়ছি, তো এই টপিকগুলো থেকে আসলে যাতে পারি, এটা হচ্ছে কথা। আর কয়েকদিন আছে, রিভিশন দাও, অন্য কিছু চিন্তা করার দরকার নেই, রিভিশন দাও, দেখা যাক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। যতটুকু পড়তেছো যদি ভালো একটা রেজাল্ট হয় অতটুকুই তো প্রাপ্তি, তাই না? তুমি অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করলো, অ্যাডমিশন টেস্টটা এই যুদ্ধে জয়ী হইলা। এরকম জীবনে হাজার হাজার যুদ্ধ আসবে, সব যুদ্ধে মানুষ জয়ী হয় না, এটা স্বাভাবিক, তাই না? ভালো জায়গায় চান্স পেলেই যে খুব ভালো ভালো ইয়ে হয়ে যায়, এটা মোটেও এরকম না, বুঝছো? বাট আপাতত চান্স না হলে কি হবে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। পরীক্ষা দাও, নিশ্চিন্তে পরীক্ষা দাও, ঠিক আছে? যেটা হয় ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তো বিদায় নিচ্ছি। এটাই বোধ হয় তোমাদের সাথে আমার সর্বশেষ ক্লাস, মানে একাডেমিক ক্লাস। এরপর আমি জানি না কোথাও দেখা হবে কিনা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো সামনাসামনি ইনশাল্লাহ অনেকের সাথে দেখা হবে। সামনাসামনি দেখা হইলে লুকায় যায় না, বইলো ভাই আমি আপনার স্টুডেন্ট, বুঝছো? চান্স হোক না হোক আমার স্টুডেন্ট তো তোমরা, তাই না? যেখানেই যাও অসুবিধা নাই, লজ্জা পাওয়ার কিছু নেই। সামনাসামনি দেখা হইলে বইলো ভাইয়া আমি আপনার স্টুডেন্ট, আপনার কাছ থেকে পড়ছি, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, হাল ছেড়ে দিও না,
হাল ছেড়ে দেও না, অনেকগুলা সিট আছে আরো, ওই অনেকগুলা সিট তোমাদের অপেক্ষায় বসে আছে। আল্লাহ হাফেজ।